बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? জি স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? আমি আছি, আমার মতে ভালো আছি। আমার তো আমি তোমাদেরকে গতদিন বলছি না, আমার ভালোটা নির্ভর করে আসলে তোমাদের উপর। তোমরা যদি বলো যে স্যার আমরা খুব লেখাপড়া করতেছি, খুব ভালো করে লেখাপড়া করতেছি, তখন মনে করবো যে আমি মরে গেলে মরে গেলাম, না করলে মনে করবো যে ভালো আছে। কথা বলছেন? কারণ আমার এখন যে অবস্থা, তোমরা যদি ভালো থাকো, তোমরা যদি ভালো রাখো, তাহলে আমি ভালো থাকবো। ঠিক আছে? তাহলে তোমরা জি ভালো স্যার। করে লেখাপড়া করিও। ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কিন্তু দেখো, পেডিয়াট্রিক্স এর জন্য খুব দরকারি যে জিনিসগুলা কিন্তু আমরা এখন সেগুলো আলাপ করছি। 1 নম্বরে করছি নিওনেটোলজি, 2 নম্বরে আইএমসিআইও কিন্তু আমরা একটু করে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেক দূর আগাই গেছি, আর অল্প পড়া বাকি আছে আইএমসিআই এর, বুঝছো? এখন তোমরা যদি পড়ে থাকো তাহলে এই শুধু আইএমসিআই আর নিওনেটোলজি দিয়ে তোমরা শিশুর চিকিৎসা করতে পারো, যদি তোমরা ভালো করে খেয়াল করে এখন পড়ো। আর এখন তোমরা আরেকটা যে কাজ করতে পারো সেটা হচ্ছে যে কি, তোমরা এখন একদম ছোট্ট বই, আইএমসিআই বইটা তোমাদের সবার কাছে আছে তো? বইটা আছে তো? এই যে তোমরা রেসপন্স করতেছ না, এটা হলো আমার মানে এটা কষ্ট করা। তো বই যদি না থাকে, আমি পড়ে গেলে মুখস্থ কি তোমাদের কি মনে থাকবে না বলো? তোমরা আমি পড়ে যাওয়ার পরে তোমরা নিজে বই খুলতে হইব, পড়তে হইব। এটা এখন তোমরা মনে করো কতজনে পড়ছো বলো তো দেখি? এই যে যতটুকু পড়ানো হয়েছে, এটা পড়ে শেষ করছো কয়জন? তুমি একজন বলো তো, পড়ছো কিনা একজন বলো। হ্যাঁ বলো। এই যে এখানে মনে করো আছো ইনজামামুল হক। ইনজামামুল হক সাহেব, বলো দেখি তুমি পড়ছো কিনা? হ্যাঁ আনমিউট করো। হ্যাঁ বলো, তুমি পড়ছো? ইনজামামুল হক, তুমি পড়ছো? আইদিন আক্তার সাথী, তুমি পড়ছো? হ্যাঁ, তুমি আনমিউট করা লাগবে তো, আনমিউট করে তখন বলো তুমি পড়ছো কিনা বলছে। তোমরা কি আমাকে শুনতে পাও? হ্যালো হ্যালো, তোমরা কি আমাদের শুনতে পাও? জি স্যার। তো শুনতে পারলে তোমরা রেসপন্স না করলে তো হবে না রমণী, তোমরা রেসপন্স করতে হবে। এখন তোমরা পড়ছো কিনা লেখা, এই যে আমরা যে পড়াইয়া যাচ্ছি, তোমরা পড়ছো কিনা? এবং তোমরা যদি পড়ে থাকো তাহলে আমরা যে পেডিয়াট্রিক্স এর জন্য, বাচ্চাদের পেডিয়াট্রিক্স এর চিকিৎসার জন্য এটা দিয়ে মোটামুটি তুমি ইয়া করতে পারবে। এরপরে যদি তুমি না বুঝো তাহলে তুমি তো পেশেন্ট রেফার করে দিতে পারো। হ্যাঁ, না বুঝলে তো লেখা আছে ওই পিঙ্ক কালার যেটা আছে, আমি যদি এতটুকু তো বুঝতে, এটা ভেরি সিভিয়ার ডিজিজ, এটা আমাকে দ্বারা চিকিৎসা হবে না, এই কথাটা যদি বুঝি তাহলে আমি কি করব, পেশেন্টটা রেফার করে দেব। আমি পেশেন্টটা রেফার করে দেব। তো এতটুকু তো বুঝতে হবে। তাহলে আমরা এতটুকু বোঝার জন্য দেখো একদম সোজা বলছিল যে ডেঞ্জার সাইন। একটা বাচ্চা যখন আমার কাছে আসবে তাহলে আমরা তার ডেঞ্জার সাইন গুলা দেখবো। ডেঞ্জার সাইন যদি থাকে তাহলে মনে করবো যে এটা খুব সিভিয়ার ডিজিজে ভোগ করতেছে, তাহলে আমি তাকে রেফার করতেছি। আর তখন আমাকে প্রথম হচ্ছে বইটা পড়ে আমাকে বুঝতে হবে কোন বাচ্চাটা আমি রেখে চিকিৎসা করব, কোন বাচ্চাটা আমি চিকিৎসা করতে পারবো না। এই জিনিসটা অ্যাসেস করা লাগবে। এই জিনিসটা অ্যাসেস করতে হলে তোমাকে ওই যে একটু সুন্দর করে খুব ভালো করে দিচ্ছে তোমাকে, কিন্তু যে বইটা প্রথমে দিচ্ছে একটা বাচ্চা যখন তোমার কাছে, একটা বাচ্চা আসতে পারে, একটা নিউনেট আসতে পারে তোমার কাছে, যখনই আসবে তখন তুমি তাকে প্রথমে
কি করবা, ডেঞ্জার সাইন আছে কিনা দেখবা। ডেঞ্জার সাইন যদি থাকে তখন বলছিলাম খেয়াল করে দেখো, নিওনেটের জন্য থাকবে একরকম, আর বড়দের জন্য থাকবে 2 মাস থেকে 5 বছর পর্যন্ত বড়দের জন্য থাকবে অন্যরকম, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেপ্টিসেমিয়া, টাইফয়েড ফিভার, হেরেনজুরি, ফিব্রিল কনভার্সন, হাইপোগ্লাইসেমিয়া, পয়জনিং, ডায়াবেটিক কিটোসিস, এরকম করে তোমাদেরকে বলছিলাম। এগুলো হলো যে কি তোমার সিভিয়ার ডিজিজ। তো সিভিয়ার ডিজিজ হলে তুমি যদি না পারো, রোগীটা রেফার করে দিবা, তোমার দায়িত্ব শেষ। এরপরে বলছিলাম 4টা সিমটম। 4টা সিমটম কি কি? কাফ আর রেসপিরেটরি ডিস্ট্রেস তোমাদেরকে পড়ানো হয়েছে। 2 নম্বরে তোমার এই ডায়রিয়া পড়ানো হয়েছে। 3 নম্বরে তোমার ফিভার। জ্বর পড়ানো হয়েছে। এই যে এখন মনে করো তুমি যদি ডাক্তারি করে যদি তোমাকে ভাত খেতে হয়, তো দেখো জ্বর কাশি এবং জ্বর কাশি, তারপরে পাতলা পায়খানা আর জ্বর, এই 3টা সিমটম নিয়ে তুমি 95% পেশেন্ট থাকে, 95% পেশেন্ট। এখন দেখা তাহলে এই 3টা ডিজিজ যদি করা, তাহলে তোমার 95% কভার হয়ে গেল। তাহলে তোমাকে সেই জিনিসগুলো এখন বুঝতে হবে। এখন দেখো ডায়রিয়ার জন্য আমরা কি বলছি, কেমন কোন অ্যাসেস করতে হয়, শ্বাসকষ্ট কাশির জন্য কিভাবে অ্যাসেস করতে হয়, একটা বাচ্চা জ্বর নিয়ে আসলে কিভাবে বুঝতে হয়। দেখো কি কথাগুলো বলছে, একটু সোজা সোজা, যে একটা বাচ্চা যখন জ্বর নিয়ে আসবে তখন আমরা দেখবো যে কি এভিডেন্স অফ ভাইরাল ফিভার আছে। এভিডেন্স অফ ভাইরাল ফিভার কি যেগুলো বলছি, তো ভাইরাল ফিভার এভিডেন্স অফ ভাইরাল ফিভার, তখন বলবো ভাইরাল ফিভার। তো ভাইরাসের জন্য তো অ্যান্টিবায়োটিক নেই, কোনো ওষুধ নাই, তাহলে তার সিমটোমেটিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ছেড়ে দেবো। এরপরে আসা তোমার ফিভার উইথ ফোকাল সাইন। ফোকাল সাইন আছে কিনা, অর্থাৎ শরীরের ভিতরে কোথাও জ্বরের কারণের জন্য কোনো সাইন আছে কিনা, সেটা আমরা খুঁজবো মাথা থেকে পা পর্যন্ত। সেটা যদি থাকে তাহলে সেটা কোথায় আছে, যেমন প্রস্রাবের ভিতর যদি থাকে, ইউটিআই যদি থাকে, তাহলে পাইলোনেফ্রাইটিস অথবা সিস্টাইটিস, সেটা চিকিৎসা দিয়ে দেবো। অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিসাইটিস, সোর থ্রোট হলে সোর থ্রোট, স্কিন ইনফেকশন যদি হয় স্কিন ইনফেকশন, চিকিৎসা দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমাদের, তারপরে বলছিলাম কি ফিভার উইথ ভাইরাল ফিভারও নাই, স্পেসিফিক সাইনও নাই, তাহলে নন স্পেসিফিক সাইন থাকে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, লিম্ফোডেনোপ্যাথি, এরকম যদি থাকে তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবা। এরপরে আসা যে এগুলো পাইলা না পাওয়ার পরে দেখলো যে কি রোগীটা কোনো ম্যালেরিয়ার এন্ডেমিক জোনে কিনা, অথবা 1 মাসের ভিতরে ম্যালেরিয়ার এন্ডেমিক জোনে সে বেড়াতে গেছে। তাহলে এরকম যদি হয়, এবং জ্বরটা তার কি ডেইলি উঠে না, ডেইলি উঠে বেসলাইন টাচ করে, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করবো, বেসলাইন যদি টাচ করে ডেইলি যদি, অথবা একদিন পরপর করে উঠে, 2 দিন পরপর করে উঠে, তাহলে আমরা সাসপেক্ট করবো দিস ইজ এ কেস অফ ম্যালেরিয়া। কারণ সে ম্যালেরিয়া এন্ডেমিক জোনে আছে, তবে 1 মাসের ভিতরে ম্যালেরিয়া এন্ডেমিক জোনের কাছে। আর যদি জ্বরটা ডেইলি উঠে বেসলাইন টাচ না করে, দেখো কত সুন্দর করে তোমরা জ্বরকে ইভালুয়েট করে ফেলতেছো। ডেইলি উঠে বেসলাইন টাচ করে না, ধীরে ধীরে বাড়তে আছে, তাহলে সেটা হচ্ছে কি দেখতে হবে যে ভেরি, আইএমসি এর ভাষায় হবে ভেরি সিভিয়ার ফিব্রাইল ইলনেস, এবং এটাকে আমরা এন্টেরিক ফিভার হিসেবে ট্রিট করব, এবং এই এন্টেরিক ফিভার হিসেবে ডায়াগনোসিস করব, ইনভেস্টিগেশন করব, চিকিৎসা করব। এরকম করে আমরা এই ফিভার পর্যন্ত শেষ করছি। এখন আমাদের আরেকটা সিমটম রয়েছে, সেটা হচ্ছে যে কি তোমার এয়ার প্রবলেম, কানের সমস্যা। তাহলে এয়ার প্রবলেম যদি হয়, তাহলে আমরা একটা বাচ্চা কিভাবে প্রেজেন্ট করতে পারি, এয়ার প্রবলেমের একটা বাচ্চা কিভাবে প্রেজেন্ট করতে পারে। আর ওই এয়ার ভিতরে আরেকটু কথা বলছিলাম, সেটা হচ্ছে মিজেলস। মিজেলস বলছিলাম, মিজেলস কি জিনিস, মিজেলস কেমনে হয়, মিজেলস কিভাবে ডায়াগনোসিস করবো, মিজেলস এর কমপ্লিকেশন কি হয়। তারপরে দিয়ে এগুলোর ভিতরে অ্যাকিউট কমপ্লিকেশন যেগুলো বলছিলাম, সেগুলো হচ্ছে একটা বলছিলাম মাউথ আলসার, ডিপ মাউথ আলসার, কনজাংটিভাইটিস, এগুলো যদি থাকে তাহলে ভেরি সিভিয়ার কমপ্লিকেটেড মিজেলস,
এটাকে রেফার করা লাগবে। আর যদি আলসারেশন কম থাকে, কনজাংটিভাইটিস কম থাকে, তাহলে তোমার কাছে রেখে চোখে অ্যান্টিবায়োটিক্স দিবা, মুখে 0.5% জেনশন বায়োলেট দিবা, দিয়ে চিকিৎসা করবা। ভিটামিন এ দিবা, ভিটামিন সি দিবা, জিঙ্ক দিবা, এইভাবে দিয়ে চিকিৎসা করবে, এরকম কথা বলা হচ্ছে। এখন আমরা এই এতটুকু পরে পড়ছি, এখন বসে তোমরা একটু চিন্তা করো যে তোমার কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিদিং, ডায়রিয়া এবং ফিভার, এই তিনটের ভিতরে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন যদি থাকে তাহলে আমরা আগে ওগুলা নিয়ে একটু আলাপ করে নিয়ে আমরা পরেরটাতে চলে যাবো, এয়ার প্রবলেম। বলো কোনো প্রশ্ন আছে কিনা এবং পড়ছো কিনা, এবার না পড়লে থাকলে তাও বলো স্যার পড়িনি। কোনো কোশ্চেন আছে না বলো? না স্যার। তাহলে সব পারো, তো না পারলে তো প্রশ্ন করো, বলো স্যার এখানে বুঝি না, এখানে একটু বলেন। স্যার বুঝছি স্যার। সব বুঝছো? অনেস্টলি শুধু একটি কথা বলো তো, যে তোমরা এই আমি যে এতদিন পর্যন্ত আইএনসি বইটা পড়াইছি, বইটা পড়ছো নি তোমরা? বলো তো, পড়ছো নি? আয়েশা সিদ্দিকা পড়ছো না? লোবা তুমি পড়ছো নি? আয়েশা সিদ্দিকা পড়ছো? ফারহানা পড়ছো? ফারহানা পড়ছো? তো তোমরা তো কথা বলতেছো না, রেসপন্স করছো না। এই মনিটর পড়ছো নি? মনিটর আসো নি? জি স্যার। তো তুমি পড়ছো না, তুমি কথা বলো না কেন? তুমি পড়ছো নি? জি স্যার, পড়ছি স্যার। এখন একটা বাচ্চা যদি তোমার কাছে আসে, এখন চিকিৎসা করতে পারবা তো? এই যে মনে করো কাশি নিয়ে আসলে একটা বাচ্চা চিকিৎসা করতে পারবা কিনা বলো তো দেখি। একটা বাচ্চা কাশি নিয়ে আসলো, তো এটা চিকিৎসা করা তো দেখি। মনিটর বলো, একটা চিকিৎসা করা তো দেখি। পারবানি? একটা বাচ্চা তোমার কাছে কাশি নিয়ে আসছে, তো ওটা চিকিৎসা করতে পারবানি? কথা বলো না কেন? ওটা পারবানি, চিকিৎসা করতে পারবানি? হ্যাঁ বলো না। আল্লাহ জানে কি পড়াইতেছি তোদেরকে, তোরা কি করতেছিস, ওরা কতগুলা ডাক্তার হইবে কি হইবে এগুলো বুঝতে পারতেছি না, সামনে দেখতে পারতেছি না। আচ্ছা শোনো, তাহলে আমরা পড়া শেষ করলে আমরা দেখো ফিভারের ভিতরে যাইয়া মিজেস পড়াছে, মিজেসের কমপ্লিকেটেড মিজেস কারা হয় কেমন বুঝবা, কিভাবে চিকিৎসা করবা, মিজেসের কমপ্লিকেশন কি কি হয় সবটা আলাপ করছে। এখন বাকিটা তোমাদের উপর। এখন দেখো এয়ার প্রবলেম, কানের প্রবলেম হলে দেখো একটা বাচ্চা কানের ভিতরে ইনফেকশন যদি হয়, কানের ভিতরে দেখো আমরা জানি কানের তিনটা পার্টস, একটা হচ্ছে যে এক্সটার্নাল, মিডিয়া, ইন্টারনাল। তাহলে এখন আমরা বেশি কনসার্ন হইতেছে ওটাইটিস মিডিয়া নিয়ে। ওটাইটিস মিডিয়াটা নিয়ে কেন কনসার্ন? ওটাইটিস মিডিয়া আমরা জানি মিডল ইয়ার কিউবিটির সাথে স্টেশিয়ান টিউব, একটা স্টেশিয়ান টিউব দিয়ে আমাদের নেজোফেরিনজের সাথে কমিউনিকেশন আছে। এখন কোন কারণে যদি এই নেজোফেরিনজের এই স্টেশিয়ান টিউবটা ব্লক হয়ে যায়, বিশেষ করে ক্যাটারাল ইনফ্লেমেশন বলি, তোমরা ইনফ্লেমেশন পড়ছো, ইনফ্লেমেশনের ক্লাসিফিকেশন। ক্যাটারাল ইনফ্লেমেশন, এই মিউকাস মেমব্রেনের ভিতরে যদি ইডেমা হয়ে যায় তখন এটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে তখন এটা আর ইয়া করতে পারে না, বাতাস ট্রান্সফার করতে পারে না, বাতাস ট্রান্সফার করতে গেলে তখন কি হয়, স্ট্যাগন্যান্ট হয়ে যায়। স্ট্যাগন্যান্ট হলে ওখানে সিক্রেশন হয়, সিক্রেশন হলে কি হয়, সেখানে ইনফেকশন হয়। যখন ইনফেকশন হয় তখন বাচ্চারা কি করবে, কান্নাকাটি করে। বাচ্চাটা তো
ছোট বাচ্চা যারা তারা তো কানে ব্যথা বলতে পারবে না, যারা বড় বাচ্চা বলতে পারে আমার কানে ব্যথা হইতেছে। তো এইখানে কানে ব্যথার ভিতরে দেখো কতগুলো শব্দ তোমরা শিখছো। র্যাপার্ড পেইন মনে আছে কিনা দেখো, র্যাপার্ড পেইন শুনছিলা কিনা? কারণ টনসিলার অথবা পরিটনসিলার এরিয়া থেকে যদি কোনো ইনফ্লামেশন হয় অথবা কোনো ব্যথা যদি হয়, সেই ব্যথাটা কানের ভিতরে যায়, এটাকে র্যাপার্ড পেইন বলে। তাহলে এখন বোঝার জন্য তোমাকে এটাকে কানের ব্যথা না টনসিলে ইনফেকশন, টনসিলের ব্যথা, সেইটাকে তোমাকে বোঝার জন্য দেখতে হবে। তাহলে বোঝার জন্য যে টনসিলের ভিতরে যদি ইনফেকশন যদি হয়, তাহলে আমরা কি জানি, অ্যাকিউট টনসিলাইটিস যদি হয় তাহলে আমরা কি জানি, তাহলে এটা রেড হয়ে যাবে, অ্যান্টেরিয়র ফিলার অথবা টনসিলার মেমব্রেন যেটা আছে সেটা কনজেস্টেড হয়ে যাবে, আর পেশেন্টের ডিগ্লুটেশন করতে ডিফিকাল্টিস ডিগ্লুটেশন আর পেইন ডিউরিং ডিগ্লুটেশন। তাহলে এটা হচ্ছে ফাংশন করতে অসুবিধা হচ্ছে। আর কি হবে, জ্বর হবে। এগুলো দিয়ে আমরা বুঝবো যে গলাতে ব্যথা, বুকতে ব্যথা, তাহলে টনসিলের ব্যথা থেকে এই কানে ব্যথা হচ্ছে। আর দেখলো যে না টনসিলের এরিয়া ভালো আছে, সেখানে কোনো এভিডেন্স অফ ইনফেকশন অথবা ইনফ্লামেশন নেই, তাহলে আমরা সাসপেক্ট করবো তার কানের ভিতরে ব্যথা হচ্ছে। কানের ব্যথা হলে ছোট্ট বাচ্চা যারা নিউনেট তারা সাধারণত কানকে রাব করে, ঘষা, কানের উপর দিয়ে এমন করে করে ঘষে। আর আনকনসোলেবল ক্রাই হচ্ছে যে বাচ্চা কান্না করতেছে। বাচ্চা যদি কান্না করে আমরা সাধারণত ধরি যে বাচ্চা ক্ষুধায় কান্না করে, অথবা আনপাওয়ার সিচুয়েশন কি, সে প্রস্রাব করে দিলে ভিজা লাগবে, ঠান্ডা লাগবে, তখন সে কান্না করে। পায়খানা করে দিলে তার কাছে যদি আনইজি লাগে তখন সে কান্না করে। এটা একটু আনপাওয়ার সিচুয়েশনের জন্য সে কান্না করতে পারে। তাহলে আমাদেরকে খেয়াল করা লাগবে যে আনকনসোলেবল ক্রাই যদি হয় তাহলে this is maybe due to এয়ার ইনফেকশন। তো এয়ার ইনফেকশন যদি হয় তাহলে এয়ারের একটা ডেঞ্জার সাইন আছে। এয়ার ইনফেকশন যদি হয় সেটা হচ্ছে মাস্টার্ডাইটিস। ওই যে মাস্টার্ড বোন আছে দেখো, সেখানে সোয়েলিং হবে, টেন্ডার থাকবে, তাহলে সাসপেক্ট করতে হবে মাস্টার্ডাইটিস। এটা একটা ডেঞ্জার সাইন। এয়ার প্রবলেমের ডেঞ্জার সাইন হচ্ছে এটা যদি এয়ার প্রবলেমের ডেঞ্জার সাইন, তখন এই পেশেন্টকে তাড়াতাড়ি রেফার করা লাগবে। একটা ফার্স্ট ডোজ অ্যান্টিবায়োটিক্স দিয়ে রেফার করে দেবে। এই একটা খেয়াল করতে হবে, এয়ার প্রবলেম যদি সাসপেক্ট করে তাহলে তার প্রথমে মাস্টার্ডাইটিস আছে কিনা দেখবো। মাস্টার্ডাইটিস যদি থাকে তাহলে বুঝবো কিভাবে, কানের পিছনে যে মাস্টার্ড বোন আছে সেই মাস্টার্ড বোনটা রেড হয়ে যাবে, সোয়েলিং থাকতে পারে, আর ওখানে যদি আমরা প্রেসার দিই টেন্ডার থাকবে, তাহলে সাসপেক্ট করবে এটা মাস্টার্ডাইটিস। দেন রেফার দ্য পেশেন্ট টু আই সেন্টার ফর বেটার ম্যানেজমেন্ট উইথ ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক। এগুলো খেয়াল রাখা। এরপরে আসা এই যে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, এই অ্যাকিউট ওটাইটিস মিডিয়া হতে পারে, দেখো এখানে কি আছে, দেখো এয়ারড্রাম আছে যেটা আমরা কানের পর্দা বলি, সেই এয়ারড্রাম পারফোরেশন হওয়ার আগে, আর এটা ডিউরেশন, 14 দিনের কম আর 14 দিনের বেশি। 14 দিনের কম যদি ইনফেকশন থাকে তখন এটা বলে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, আর 14 দিনের বেশি যদি হয় তাহলে ক্রনিক ওটাইটিস মিডিয়া। 14 দিনের কম, 14 দিনের বেশি, খেয়াল রাখবা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ক্রনিক ওটাইটিস মিডিয়া। অ্যাকিউট ওটাইটিস মিডিয়া যদি হয় এবং এটাতে, তাহলে জিজ্ঞাসা করবো আপনার বাচ্চার কানের ব্যথা আজকে কতদিন। সে যদি বলে যে কি 14 দিনের কম, 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যদি 14 দিনের কম যদি হয় তাহলে তোমাকে দেখতে হবে যে এটা পারফোরেশন হচ্ছে, এয়ারড্রাম পারফোরেশন হচ্ছে না পারফোরেশন হয়নি। তাহলে তখন তুমি তাহলে অটোরিয়া কান দিয়ে যদি ওই যে পুষ বাইর হয় এটাকে বলে অটোরিয়া। যদি অটোরিয়া যদি না থাকে তাহলে প্রি পারফোরেটেড কন্ডিশন, মানে টিম্পানিক মেমব্রেন পারফোরেশন হয় না। তাহলে প্রি পারফোরেটেড কন্ডিশন যদি হয় তাহলে দেখবা কি কানকে যখন
এক্সামিনেশন করবা অরোস্কোপ দিয়ে। অরোস্কোপ মনে আছে কিনা দেখাও, অরোস্কোপ দিয়ে কান পরীক্ষা করবে, করার পরে দেখবে তোমার টিম্পানিক মেমব্রেনটা টেন্স বাল্জ হয়ে গেছে, টেন্স বাল্জ। এটা হলো প্রিপারফোরেটেড কন্ডিশন। আর যদি পারফোরেশন হয় তাহলে সেক্ষেত্রে অটোরিয়া, ওই পুষ বাইরে। এই হচ্ছে মেইনলি ফাইন্ডিংস। তাহলে 14 দিনের কম, 14 দিনের বেশি। তাহলে অ্যাকিউট ওটাইটিস, সাবঅ্যাকিউট ওটাইটিস মিডিয়া আর ক্রনিক ওটাইটিস মিডিয়া। তো চিকিৎসা কি? অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার ভিতরে সাধারণত লোকাল অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় না, ওই সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, ওরাল অথবা প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক্স দিতে হয়। অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন ওরালি দিতে হয়। আর কানের ভিতর যদি পারফোরেশন যদি না থাকে তাহলে টিম্পেনোটমি করতে হয়। টিম্পেনোটমি অর্থাৎ একটা জায়গাতে ছিদ্র করে দিতে হয় যেখান থেকে ফুসটা বাইরে চলে আসবে। আর যদি পারফোরেশন যদি হয়ে যায় তাহলে আর কিছু করার দরকার নাই, তখন সকালবেলা উইকিং। উইকিং কথাটা খেয়াল করো। উইকিং কথাটা হচ্ছে যে কি, কানকে পরিষ্কার করা। কিভাবে? একটা কটনকে ভাঁজ করবা, ইয়া করে করে গোল করে ভাঁজ করে চিকনার দিকটা কানের ভিতরে ঢুকিয়ে দিবা, তারপরে ওটাকে ওখানে রেখে দিবা। রেখে দিলে আস্তে আস্তে ওই চিকনা দিয়ে অংশ, সেই অংশের সাথে পুষ লাগবে, আস্তে আস্তে টেনে 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 দিয়ে আসবে, কান ড্রাই হয়ে যাবে। তবে কান ড্রাই হওয়া পর্যন্ত এভাবে ওটাকে ড্রাই করা লাগবে। 2 নম্বরে আসা যে 14 দিনের বেশি যদি হয় তাহলে সেটাকে বলা হয়, 14 দিনের বেশি যদি হয় সেটাকে বলা হয় ক্রনিক ওটাইটিস মিডিয়া অথবা ক্রনিক ইয়ার ইনফেকশন। ক্রনিক ওটাইটিস মিডিয়া যদি হয় তাহলে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক্স দিই না বেশি একটা, এটা দিতে লোকাল অ্যান্টিবায়োটিক। লোকাল অ্যান্টিবায়োটিক্স কি ইউজ করি আমরা? সেটা হচ্ছে যে কি, ওই কুইনিলন। কুইনিলন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন এয়ার ড্রপ আছে, সিপ্রোসিন ডি, সিপ্রো ডি, এরকম করে কতগুলা এয়ার এয়ার ড্রপ আছে, কানের ফোঁটা আছে, এগুলা দিতে হয়। এগুলা দিতে হয় 2 সপ্তাহের জন্য। আর কি করতে হয়? আর ওই উইকিং, কানকে ড্রাই রাখার ইয়া হচ্ছে মেইনলি উইকিং। ওই যে কানকে তুলারে ভাঁজ করে চিকনার দিকটা ভিতরের দিকে দিবা, ওটার সাথে ফুসলে গেলে চলে আসবে, আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে কানের ভিতরে যাতে কোনো পানি না ঢোকে। আর এরকম যদি তাহলে হয় তাহলে আমরা এয়ার প্রবলেমের যখন নিয়ে আসবে তাহলে কি করবে? এয়ার পেইন, কানের ভিতরে ব্যথা বলতে পারে, আর ফিভার জ্বর থাকতে পারে, আর আনকনসোলেবল ক্রাই, এটা এরকম করে কান্না করতে পারে। তাহলে দেখো এখানে কিন্তু কানের ব্যথা যদি আসে তাহলে রেফারফেনের কথা মনে রাখতে হবে। রেফারফেন কয়টা মনে আছে নাকি? রেফারফেন কি কি পড়ছো মনে আছে নাকি? এই একটা হচ্ছে এই টনসিলার এরিয়া থেকে কানে যাওয়া, একটা পড়ছো হার্ট থেকে বাম হাতের দিকে আসা, নেকের দিকে যাওয়া, জয়ের দিকে যাওয়া, ইফিক্সিয়ামের দিকে যাওয়া, এটা হচ্ছে রেফারফেন ফর হার্ট। আর কি পড়ছো? পেরিয়াম্বিলিক্যাল রিজন থেকে রাইট ইলিয়াক পৌঁছাতে যাওয়া। আর কি পড়ছো? আর পড়ছো বেজাল প্লুরোসি। বেজাল প্লুরোসি যদি হয়, প্লুরাল পেইন যদি হয়, সেটা অ্যাবডোমিনাল আপার পার্টে রেফার হয়, রাইট সাইডে লেফট সাইডে লেফট সাইডে। আর কি পড়ছো? ইউরিটারি কোলিক। ইউরিটারি কোলিক যেটা, সেটা তোমার কি হয়? সেটা তোমার রাইট লয়েন এন্ড গ্রয়েড দিকে রেফার হয়। হ্যাঁ, এটা এইগুলা পড়ছো। আরো আছে ওই যে রাপচার স্পিন হলে কি হয়, কোলিসিস্টাইটিস হলে কি হয়। তো এগুলা আস্তে আস্তে এই কয়টা কথা মনে রাখো। রেফার পেইন কি, রেফার পেইন কেন হয়, রেফার পেইন কোথায় কোথায় হয়, এই প্রশ্নগুলো হলো যে ডাক্তারের জন্য খুবই এসেনশিয়াল। তাহলে টনসিলার এরিয়া বললাম, হার্ট বললাম, অ্যাপেন্ডিক্স বললাম, ইউরেটার বললাম, ভেজাল প্লুরোসি বললাম, এগুলা খেয়াল রাখবে। তারপরে তোমাকে বলছি কি,
ওই এরকম যদি কানের প্রবলেম নিয়ে আসে তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে তার মাস্টার্ডাইটিস আছে কিনা, কারণ এটা হচ্ছে ডেঞ্জার সাইন ফর এয়ার প্রবলেম। যদি থাকে তাহলে রেফার করে দেব, থাকে যেটা বুঝবো কিভাবে। মাস্টার্ড বোনের পেইন, মাস্টার্ড বোনের টেন্ডারনেস, মাস্টার্ড বোনের রেডনেস, মাস্টার্ড বোনের সোয়েলিং, এগুলা যে কোনো একটা থাকলে হয়। তাহলে যদি থাকে তাহলে বুঝবো মাস্টার্ডাইটিস আছে, এটা ভেরি ডেঞ্জার সাইন, এটাকে আমরা ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক দিয়ে দেখাবো। এরপরে আসো আমাদের কানের ভিতরে যদি হয় 14 দিনের কম, 14 দিনের বেশি, 14 দিনের কম হলে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, 14 দিনের বেশি হলে ক্রনিক ওটাইটিস মিডিয়া। অ্যাকিউট ওটাইটিসের কাছে দুই রকম আছে, একটা প্রি পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন হয় নাই, আর টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন হয়ে গেছে। টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন যদি না হয় তাহলে টেন্স পালস টিম্প্যানিক মেমব্রেন দেখবো, আমরা অরোস্কোপ দিয়ে পরীক্ষা করবো, আর যদি পারফোরেশন হয়ে যায় তাহলে অটোরিয়া করবো। তাহলে আমরা চিকিৎসা করবো প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক্স দিয়ে, লোকাল অ্যান্টিবায়োটিক্স আমরা দেবো না। আর ব্যথা যদি থাকে ব্যথার জন্য প্যারাসিটামল দেবো। আর কি করব, আর যদি পারফোরেশন যদি থাকে তাহলে উইকিং করবো, উইকিং তুলে দিয়ে পরিষ্কার করবো, কানের পুষ পরিষ্কার। এই উইকিং এর একটা নিয়ম আছে, এটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আর ক্রনিক ওটাইটিস মিডিয়া হলে আমরা প্যারেন্টাল অথবা ওরাল অ্যান্টিবায়োটিক্স দেব না, আমরা লোকাল অ্যান্টিবায়োটিক্স দেবো, কুনিলন আর উইকিং। আর যদি এরকম কানের ব্যথা যদি না থাকে, কোনো পাস ভেইন যদি না করে, তাহলে কোনো কোনো কানের কোনো প্রবলেম নাই এবং নো ট্রিটমেন্ট। এই হচ্ছে তোমার এয়ার প্রবলেম নিয়ে কথা, এই হচ্ছে তোমার এয়ার প্রবলেম নিয়ে কথা। এরপরে তোমরা একদম ফার্স্ট যে ক্লাসের ভিতরে কথা বলছিলাম মনে আছে কিনা দেখো, ফার্স্ট ক্লাসের ভিতরে কথা বলছিলাম মনে আছে কিনা দেখো, সেখানে বলছিলাম দেখো একটা বাচ্চা যখন তোমার কাছে নিয়ে আসবে, একটা বাচ্চা যখন তোমার কাছে নিয়ে আসবে তখন কি করবা, 4 ডেঞ্জার সাইন আছে কিনা দেখবা। 4 ডেঞ্জার সাইন দেখার পরে কিন্তু 4 সিমটম আছে কিনা দেখবা। 4 সিমটম দেখা তারপরে যে তুমি কি করবা, তার নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করতে হবে। নিউট্রিশন, তার নিউট্রিশনাল কন্ডিশনটা কেমন, হ্যাঁ, তারপরে নিউট্রিশনাল কন্ডিশন, ইমিউনাইজেশন, ফিডিং প্রবলেম, তারপরে যে তোমার ছিল ভিটামিন এ স্ট্যাটাস এন্ড ডিওয়ার্মিং। এই কথাগুলো যদি আল্লাহ তোমাদেরকে মনে রাখে, কারণ একটা বাচ্চা যখন তোমার কাছে প্রথম নিয়ে আসবে তাহলে তোমাকে অ্যাসেস করতে হবে এই পয়েন্ট গুলা দিয়ে। আমি আবার বলি, আপনি 4 ডেঞ্জার সাইন, 4 ডেঞ্জার সাইন মানে কনভালশন, lethargy or unconsciousness, inability to drink or breastfeeding, vomits, everything, vomits, everything, এগুলো হচ্ছে যে ডেঞ্জার। তাহলে এইগুলা জিজ্ঞাসা করতে, বাচ্চা বমি করে কিনা, বাচ্চার খিঁচুনি হয়েছে কিনা, বাচ্চার আনকনসিয়াস কিনা, বাচ্চার লেথার্জি কিনা, এগুলা চেক করে দেখে আমরা তখন জিজ্ঞাসা করবো আপনি কি অসুবিধার জন্য আমার কাছে আসছেন। তখন সে হয়তো বললো আমার বাচ্চার কাশি আছে, আমার বাচ্চার পাতলা পায়খানা, আমার বাচ্চার জ্বর, অথবা আমার বাচ্চার কান ব্যথা করতেছে, এগুলা এই 4টা সিমটম বলার পরে তখন তুমি, অথবা যদি একটা সিমটম বলে তখন তুমি অন্যগুলো জিজ্ঞাসা করে দিবে। কাফ অর ডিফিকাল্ট ব্রিদিং যদি বলে তখন তুমি জিজ্ঞাসা করে তার বাচ্চার পাতলা পায়খানা হয় কিনা, বাচ্চার জ্বর আছে কিনা, বাচ্চার কানে কোনো ব্যথা আছে, এগুলো জিজ্ঞাসা করবে। এরপরে তুমি নিজে নিজে অ্যাসেস করতে হবে এই বাচ্চাটা নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন, এটার মাল নিউট্রিশন আছে কিনা। কারণ মেল নিউট্রিশন যদি থাকে তাহলে বিদ্যুৎ সাপ্রেশন থাকবে, তাহলে দিস বেবি ইজ প্রন টু ইনফেকশন। তাহলে সেই জন্য তাকে তুমি অ্যাসেস করলে, তবে এটা যদি এই পয়েন্টে যদি না ধরে যদি চিকিৎসা না করো তাহলে পেশেন্ট ইমপ্রুভ করবে না। তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাসের কথা জিজ্ঞাসা করতে হবে, ইমিউনাইজেশনের কথা জিজ্ঞাসা করতে হবে, ফিডিং কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞাসা করতে হবে, ভিটামিন ডি, ভিটামিন এ স্ট্যাটাস, অর্থাৎ গত 6 মাসের ভিতরে ভিটামিন এ সাপ্লিমেন্টস নিছে কিনা, আর ডিওয়ার্মিং করছে কিনা, এই জিনিসগুলো তাকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করে তখন তোমাকে
ক্লাসিফাই করতে হবে যে এই বাচ্চাটা রেজিস্টার কোন ইয়াতে পড়ে, কোন কন্ডিশনে পড়ে। এরপরে ওই যে কথাগুলো বলছি, নিউমোনিয়ার জন্য ডেঞ্জার সাইন কি, ওই যে স্প্রাইডার হুইস যদি থাকে তাহলে এটা ডেঞ্জার আছে। তারপরে ভেরি সিভিয়ার নিউমোনিয়া যদি থাকে তাহলে ডেঞ্জার, ভেরি সিভিয়ার ডিজিজ, তখন এটাকে রেফার করা লাগবে পিঙ্ক কালার। আর যদি না ফাস্ট ব্রিদিং আছে তাহলে আমরা তাকে নিজে চিকিৎসা করতে পারবো, চিকিৎসা করবা। এরকম করে পয়েন্ট অফ মিলে 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 তোমাকে চিকিৎসা করা লাগে। এখন দেখো, এখন একটা বাচ্চা মেল নিউট্রিশন আছে কিনা তুমি দেখে কিভাবে বুঝবে, দেখে কিভাবে বুঝবে এগুলার কিছু নিয়ম আছে। আচ্ছা, তাহলে দেখে বুঝবে কিভাবে? দেখো, একটা বাচ্চার দিকে যদি তুমি তাকাও, তার হাত আছে, তার পাও আছে, আছে নাকি? হাত পাও আছে নাকি? হাত আছে, পাও আছে নাকি? তোমরা তো কথাই বলবো না, তোমাদেরকে নিয়ে একটা বড় একটা যন্ত্রণার ভিতরে পড়ে গেছে কি আমি। তাদের হাত আছে, পাও আছে তো নাকি? তাহলে ওগুলা যদি হ্যাঁ দুই চারটা বলো না কত, তাহলে বুঝেছি কি তোমরা শুনতেছ নাকি শোনো না ঘুমো, হেঁটেই তো বুঝে না গেছো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মেল নিউট্রিশন আছে কিনা দেখো। তাহলে এটা বোঝার জন্য তোমরা ওই যে ও বাচ্চাটার দিকে যদি তাকাও, ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং, ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং যদি হয়, তার দিকে যদি তোমরা হাতগুলো সিকটা থাকবে, তার মধ্যে শোল্ডার গার্ডল ওয়াস্টিং থাকবে, আর চেস্টের যে রিব গুলো আছে, রিবস, এগুলা দেখা যায় না। ইন্টারকোস্টাল স্টেজটা ভিতরের দিকে ঢুকে থাকবে, রিবস গুলা ইজিলি কাউন্ট করা যাবে, তাহলে ধরে নিতে হবে। আর বাটক কি হবে? বাটকটা ওয়াস্টেড থাকবে, যে আমরা একটা বাটক যেরকম থাকে ওরকম থাকে না। তারপরে দিয়ে তোমার যে বেগি ব্যাগ বলে, বেগি ব্যাগ বলে জিনিসটা জানোনি? বেগি ব্যাগ, বেগি ব্যাগ শব্দটা শুনছো নি? জি স্যার। বেগি প্যান্টস, বুঝছো নি? বেগি প্যান্টস মানে যে একটা প্যান্ট পরলে এটা কোঁচড়াইয়া থাকে। তাহলে জিনিসটা হচ্ছে যে কি, ওই ফ্যাট গুলো যখন থাকবে না, গ্লুটিয়াল রিজনের তো ফ্যাট থাকে, মনে আছে না? দেখো, গ্লুটিয়াল রিজনে তোমার 3টা মাসেল থাকে, এর উপর দিয়ে ফ্যাট থাকে। তো এই ফ্যাটটা তখন ওয়াস্টেড হয়ে যায়, ওয়াস্টেড হয়ে যাওয়ার ফলে তো স্কিনটা ভাঁজ পড়ে যায়, ভাঁজ। তো সেটাকে বলে কি বেগি প্যান্ট, বুঝছো? তাহলে এরকম যদি থাকে, তাহলে আমরা বাচ্চাটার দিকে তাকালাম, তাকানোর পরে দেখলাম যে তার হাতগুলো চিকনা, তার ওই যে শোল্ডারটা দেখা যাইতেছে, রিবস গুলা দেখা যাইতেছে। হ্যাঁ, তারপরে দিয়ে ওই মুখের দিকে তাকাও, টেম্পোরালিস মাসেল আছে, সেটা ওয়াস্টেড হয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে তোমার যে গ্লুটিয়াল রিজনে যদি তাকাও, তাহলে সেটা যদি ওয়াস্টেড থাকে, তাহলে এটা হলো ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং বলে এটাকে। এটা হলো এক। 2 নম্বরে আমরা কি করতে পারি, এখন একটা কথা, দুইটা কথা মনে আছে কিনা একটু আল্লাহ তোমাদেরকে মনে রাখছে কিনা দেখো। একটা হচ্ছে বাইলেটারাল ফেডাল ইডেমা, বাইফেডাল ইডেমা, পড়ছনি? বাইফেডাল ইডেমা পড়ছনি? জি স্যার। দেখাতে পারবা তো? বাইফেডাল ইডেমা ওই পায়ের উপরে ওই নেভিকুলার বোন আছে, ওইটার উপরে প্রেসার দিয়ে দেখতে হয় বাইফেডাল ইডেমা। কারণ বাইফেডাল ইডেমা এটা একটা ডেঞ্জার সাইন ফর সেম। সেম শব্দের অর্থ হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? তাহলে তোমার বাইফেডাল ইডেমা। তাহলে আরেকটা হচ্ছে লেফট মিড আপার আর্ম সার্কামফারেন্স, পড়ছিনি আমরা? মিড আপার আর্ম সার্কামফারেন্স, তাহলে সেটা মাপবা কিভাবে? অ্যাক্রোমিয়ান প্রসেস আর অলিক্রোনিয়ান প্রসেসের মাঝখানে দুইটাকে থেকে পয়েন্ট ঠিক করে যে ডিস্টেন্সের মাস পয়েন্ট যেখানে আছে সেখানে আমরা মাপবো। মাপার পরে সেটা যদি 115 মিলিমিটারের কম হয়, তাহলে কি কি পাইলাম? সেম এর জন্য সেম, SAM, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? সেমের জন্য আমরা কি পাইলাম? ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং। ভিজিবল সিভিয়ার ওয়াস্টিংটা বুঝবো কিভাবে? হাতের কন্ডিশন, শোল্ডার গার্ডের কন্ডিশন, রিবস এর কন্ডিশন,
বাটকের কন্ডিশন, এটা হলো ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং 1। 2 নম্বর হচ্ছে বাইফেডাল ইডেমা, বাইফেডাল ইডেমা, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে আমাদের লেফট মিড আপার আর্ম সার্কামফারেন্স যদি 115 মিলিমিটারের কম হয়, 115 মিলিমিটারের কম। আর 4 নম্বর হচ্ছে কি জেড স্কোর -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, জেড স্কোর -3। জেড স্কোরটা আল্লাহ তোমাদের মনে রাখছিনি? জেড স্কোর কেউ কি বলতে পারবা? জেড স্কোর বলতে পারবে নি? মনে আছে নি কারো? কতুরা তাহলে ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং, বাইফেডাল ইডেমা, লেফট মিড আপার আর্ম সার্কামফারেন্স লেস দেন 150 মিলিমিটার, আর হচ্ছে জেড স্কোর -3। জেড স্কোর হলে একটা বাচ্চার জেড স্কোর কেমনে বাইর করতে হয়? একজনে বলো তো দেখি, পারনি? একজনে একটু বলো তো দেখি, পারনি? একজনে বলো, মনিটর বলো, মনিটর জেড স্কোর কিভাবে বাইর করে? হ্যাঁ বলো। Sir, observe below minus patient mean of sample divided by sample. সবাই শোনো, তুমি যেটা বলতেছ এটা তুমি মুখস্থ করে ফেলেছো, হ্যাঁ কথা বলছো না? তো মুখস্থ করলে কি হবে? আবার ভুলে যাবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, একটা বাচ্চা আমার কাছে নিয়ে আসলো, ঠিক আছে? এটা পুরুষ হতে পারে, মেয়ে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এরকম একটা বাচ্চা তোমার কাছে নিয়ে আসে, তাহলে তুমি ফার্স্ট কি কাজ করা লাগবে? তার হাইট নেওয়া লাগবে, আর তার কি করবা? হাইট দিবা আর ওয়েট দিবা। হ্যাঁ, তাহলে দেখো কাজ কিন্তু সোজা। ওই তুমি অবজার্ভ ভ্যালু আর এই ভ্যালু করতে যাইয়া ওই দুনিয়া মুখস্থ করতেছ, এটা মনে থাকবে না। শোনো, হ্যাঁ, তাহলে একটা বাচ্চা আর আমি জেড স্কোর বার করবো, তাহলে আমি কি করবো? বাচ্চাটার হাইট নেব, বাচ্চাটার ওয়েট নেব, এই দুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন ওই সূত্রতে ফলাবো যে কি বাচ্চাটার যেই হাইট হয়েছে, মনে করো 4 বছরের বাচ্চা, তার হাইট হলো 75 সেন্টিমিটার। তাহলে এই 75 সেন্টিমিটার হাইটটা তার ওই যে একটা গ্রোথ চার্ট পাবা, এটা মেল হলে মেল গ্রোথ চার্ট আছে, ফিমেল হলে ফিমেল গ্রোথ চার্ট আছে। তো সেখানে দেখবা 50th সেন্ট্রাল আছে, 3rd সেন্ট্রাল আছে, আরো সেন্ট্রাল আছে। আমাদের মেইনলি দরকার হচ্ছে মিডিয়ান মানে 50th, 50তম যে সেন্ট্রাল ওইটা, আর 3rd সেন্ট্রাল, এই দুইটা আমাদের দরকার। তাহলে তার বয়স হবে 4 বছর, 4 বছরে তার হাইট হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে এই মিডিয়ান সেন্টার 75 সেন্টার হাইট যদি হয়, 75 হাইট যদি হয়, তাহলে তার ওয়েট কত হচ্ছে সেটা বের করব, আর 3rd সেন্টারে ওয়েট কত হচ্ছে এটা বের করব। তাহলে এই 75 সেন্টিমিটার যে ওয়েট হলো, 50 সেন্টারে যে ওয়েট হলো, আর 3rd সেন্টারে যে ওয়েট হলো, এটাকে 50 এর যেটা সেটাতে 3rd এর যেটা, এটা দিয়ে বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা বাইর হবে সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মনে আছে নি? তাহলে তুমি যে অবজার্ভ ভ্যালু বলতেছো সেটা পরে আসবে, প্রথমে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবা কিভাবে? বাচ্চা যে আসলো তাকে ওয়েট নিবা, ওজন নিবা, আর তার হাইট নিবা। ওই হাইটে তার যতটুকু 50th সেন্টারে যতটুকু ওজন হওয়ার কথা ছিল সেই ওজনটা বাইর করবা, আর 3rd সেন্টারে যতটুকু ওজন হওয়ার কথা ছিল সেই ওজনটা বাইর করার পরে এখানে মিডিয়ান আর 3rd সেন্টার দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, যেটা বাইর হবে সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন ওই যে তার তুমি যেটা বললা, তার জেড স্কোর সমান তার অবজার্ভ ভ্যালু মাইনাস ওই মিডিয়ান 50th সেন্টারে যেটা হওয়ার কথা ছিল তাকে তার অবজার্ভ ভ্যালু, আর যেটা মিডিয়ানে যেটা হচ্ছে সেটা, আর ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার একটু বলি, প্রথমে বাচ্চাটা আসলো,
বাচ্চাটা আসার পরে আমরা তার ওজন নেব আর হাইট নেব। এই হাইটটা বাচ্চাটার যে বয়স, এই বয়সে তার যতটুকু ওজন হওয়ার কথা ছিল এই হাইটে, এই 75 হাইটে বাচ্চাটার যতটুকু ওজন হওয়ার কথা ছিল দুইটাতে, একটা বল মিডিয়াম 50 50 আর একটা 30 সেন্টার, দুইটাতে ওজন কতটুকু হয়েছে সেটা বাদ 50 কত 30 তাহলে এখানে 50টা থেকে 30টা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটার নাম হচ্ছে তোমার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে আমি কি করব, তার যে অবজারভেবল মানে তাকে ওজন করি যতটুকু পেলাম সেটা মাইনাস ওই 50th সেন্টাইলে যেটা আছে সেটা মাইনাস করলাম, মাইনাস করার পরে আর ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বাইরে এলো এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে যত আসবে সেটা হচ্ছে তার জেড স্কোর। এই কথা খেয়াল রাখতে হবে, -2 -3 +2 +3 এরকম করে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, জেড স্কোর আসবে। তাহলে এই জেড স্কোর যদি -3 হয়, তার ভিজিবল ওয়াস্টিং যদি থাকে, তারপরে তার যদি কি হচ্ছে তার বাইফেটাল ইডেমা যদি থাকে, লেফট মিডল আর্ম সার্কামফারেন্স যদি 115 মিলিমিটার কম থাকে, তাহলে তাকে বলা হবে স্যাম। কি বলা হবে? স্যাম বলা হবে, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এখন দেখো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন যদি হয়, তো এই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনকে তোমরা দুই ভাগে ভাগ করবা। একটা ভাগ হইতেছে কি কমপ্লিকেটেড স্যাম, আর একটা হচ্ছে আনকমপ্লিকেটেড স্যাম। একটা হচ্ছে কমপ্লিকেটেড স্যাম আর একটা হচ্ছে আনকমপ্লিকেটেড স্যাম। এইটাকে তোমাকে জানতে হবে, জানা লাগবে। আনকমপ্লিকেটেড স্যাম মানে কি? এই আনকমপ্লিকেটেড স্যামের অর্থটা হচ্ছে কি, তাকে সে আছে, সে এরকম ওয়াস্টেড হয়ে আছে, তাকে আমি খাবার তৈরি করলাম, খাবার তৈরি করে যতটুকু খাবার দেওয়া হয় সে পুরোটা খেয়ে ফেলতে পারে, তাকে যতটুকু খাবার দিয়ে সে পুরোটাই খেতে পারে, তাহলে সেটা হলো আনকমপ্লিকেটেড স্যাম। তাহলে আনকমপ্লিকেটেড স্যাম হলে আমরা কি করবো, তারা আমরাকে বাড়িতে রেখে তারা আমরা চিকিৎসা করবো, আর সেখানে মা বাবাকে আমরা বা সোশ্যাল যে ওয়ার্কার আছে তাদেরকে আমরা বুঝিয়ে দেব তাকে এই পরিমাণ ডাল, চাল, তৈল, মাছ, মাংস, কলিজা, তারপরে শাক, সবজি, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর এক্সেপ্টার দিয়ে তাদেরকে খিচুড়ি বানাইয়া বারবার করে খাওয়ানো লাগবে, বারবার করে খাওয়ানো লাগবে। বলতে হবে এটা বারবার করে খাওয়া, তাহলে বাচ্চা অল্প দিনের ভিতরে ভালো হয়ে যাবে। তাহলে যতটুকু দরকার তাকে অতটুকু সাপ্লাই দেওয়া লাগবে, এটা হলো মোট কথা। এইটা তাহলে আনকমপ্লিকেটেড স্যাম কমিউনিটিতে চিকিৎসা করে। আর সাথে কি আছে দেখো, তার ভিটামিন এ ডিফিসিয়েন্সি থাকলে ভিটামিন এ দিবা, তাকে ফোলিক অ্যাসিড দিবা, তার জিঙ্ক দিবা, তাকে ওই আয়রন দিতে হবে, আয়রন দিতে হবে এই জিনিসগুলো রিপ্লেস করতে হবে। তবে দেখো আয়রন, ফোলিক অ্যাসিড, তারপরে যে তোমার যে জিঙ্ক, এগুলো তাকে রিপ্লেস করা লাগবে। আর সাথে বাচ্চা বড় যদি হয় 6 মাসের ভিতরে যদি ওই যে ডিওয়ার্মিং কথা আছে, খেয়াল আছে কিনা দেখো, ওই যে আমরা অ্যাসেস করছি ডিওয়ার্মিং করছে কিনা, 6 মাসের ভিতরে যদি ডিওয়ার্মিং যদি করে না থাকে তাহলে আমরা তাকে ডিওয়ার্মিং করি। ঠিক আছে, এই হচ্ছে আনকমপ্লিকেটেড স্যামের ম্যানেজমেন্ট, এই হচ্ছে আনকমপ্লিকেটেড স্যামের ম্যানেজমেন্ট। এখন আসো কমপ্লিকেটেড স্যাম। তাহলে কমপ্লিকেটেড স্যাম মানেটা কি? কমপ্লিকেটেড স্যামের মানেটা হচ্ছে যে কি, সে তাকে যতটুকু ফুড দেওয়া হয় সে ততটুকু ফুড খেতে পারে না, তাহলে সেই পরিমাণ ফুড যদি সে খেতে না পারে তাহলে তো তার কন্ডিশন দিনে দিনে শুধু ডিটেরিয়েট করে। অতএব আমরা তাকে হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা করা লাগবে। এখন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করবা, তাহলে তুমি এখন যাবা হোয়াট মানে টাইপস অফ কমপ্লিকেটেড মানে কি কমপ্লিকেশন নিয়ে কমপ্লিকেটেড স্যামে থাকতে পারে। তাহলে 1 নাম্বার দেখো, সে তো খেতে পারে না, খেতে যদি না পারে তাহলে তার 1 নম্বরের সমস্যা কি হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া।
হাইপোগ্লাইসেমিয়া, তাহলে সে যদি হাইপোগ্লাইসেমিয়া যদি থাকে তাহলে তুমি তাকে গ্লুকোজ, ওই যে তোমরা দেখো 10 স্টেপস ম্যানেজমেন্ট মনে আছে কিনা দেখো, 10 স্টেপস ম্যানেজমেন্ট মনে আছে নি? 10 স্টেপস ট্রিটমেন্ট অফ সেম, 10 স্টেপস ট্রিটমেন্ট অফ সেম। তাহলে দেখো তাহলে কি কি হতে পারে? হতে পারে কি হাইপোগ্লাইসেমিয়া, কারণ কি সে তো খায় না, সেজন্য তার হয় হাইপোগ্লাইসেমিয়া হয়। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কত কম হলে তুমি রোগীটা তোমার কাছে আসলো, আসার পরে তুমি হিস্ট্রি নিবা, হিস্ট্রি নিয়ে আপনার বাচ্চা কতক্ষণ খাওয়াছে, কেমন খায়, খাইতে পারে কিনা, যদি না হয় খাইতে পারে না, তাহলে তাকে তুমি ওই গ্লুকোমিটার নাম দেখছো নাকি? গ্লুকোমিটার সবাই দেখছো? গ্লুকোমিটার, আচ্ছা গ্লুকোমিটার যদি সবাই আল্লাহ যদি তোমাদেরকে দেখায় তো ভালো, আর না হলে আল্লাহর ওয়াস্তে গ্লুকোমিটার চালানো শিখে নিবা। গ্লুকোমিটার কেমনে ইউজ করতে হয়, কেমনে ব্যবহার করতে হয়, এটা মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। গ্রামের সাধারণ মানুষ যাদের ডায়াবেটিস আছে সবাই জানে। তুমি যদি না জানো তুমি কি ডাক্তারি শিখলা, তাহলে এটা নিজ দায়িত্বে শিখে ফেলবা। যে যেখানে সুযোগ পাও অথবা হসপিটালে যদি আসো, হসপিটালের প্রত্যেক ওয়ার্ডে গ্লুকোমিটার আছে, গ্লুকোমিটার দিয়ে আল্লাহর হস্তে এটা শিখে ফেলবে। তাহলে এটা কি থাকলে তুমি পারলে তোমাকে ধন্যবাদ, অন্যদেরকে তুমি শিখাই দিয়েছো যারা পারে না। 3 মিলিমোলের কম, 3 মিলিমোল মানে 54 মিলিগ্রামের কম যদি থাকে, 54 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 3 মিলিমোল পার লিটারের কম যদি থাকে, তাহলে তাকে বলবো হাইপোগ্লাইসেমিয়া। তাহলে 1 নম্বরে থাকবে হাইপোগ্লাইসেমিয়া। 2 নম্বরে কি থাকে? হাইপোথার্মিয়া, তাহলে টেম্পারেচার কম থাকে তাদের, হাইপোথার্মিয়া। তাহলে এগুলা। তাহলে 3 নম্বরে কি থাকে? ডিহাইড্রেশন, ওই খায় না অথবা সাথে পাতলা পায়খানা থাকে, তাদের তো ইপিথেলিয়াম ভালো থাকে না, যার জন্য তাদের অ্যাবজর্পশন হয় না, ডায়রিয়া। তাহলে ডিহাইড্রেশন থাকতে পারে। কি জন্য? তাহলে খেয়াল করো, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, হ্যাঁ, আর ডিসইলেক্ট্রোলাইটেমিয়া, তারপরে সেপ্টিসেমিয়া, তারপরে হলো যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি, তারপরে হলো তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপরে হলো কি বল এনিমিয়া, ভিটামিন এ ডিফিসিয়েন্সি, এনিমিয়া, ভিটামিন এ ডিফিসিয়েন্সি, এই এক্সেট্রা এগুলো দা প্রবলেম থাকে। তাহলে তোমরা যখন একটা বাচ্চা, প্রথমে একটা বাচ্চা যখন তোমার কাছে আসবো, নিউট্রিশনাল স্ট্যাটাস যখন তুমি ঠিক করবা, তাহলে তোমাকে ঠিক করতে হবে কি এটা কি সেম কি সেম না। 1 2 নম্বরে এখানে 2 রকম আছে, একটা হলো যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? তারপরে যে এই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন যদি থাকে, তো এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো তাকে ওই যে সিভিয়ার ওয়াস্টিং আছে কিনা, সিভিয়ার ওয়াস্টিং বুঝবো কিভাবে? তার রিপস গুলা গণ যায়, হাত গুলা শিখনা, এতে স্ক্যাপুলা ভালো দেখা যায়, তারপরে যে তোমার যে বাটকটা ওয়াস্টেড হয়ে আছে, ব্রেকি ফ্যান্ট বন্ধ, সেখানে মাছ পড়ে আছে, তাহলে এটা দেখবো। বাইপেডাল ইডেমা দেখবো, লেফট আপার আর্ম সার্কামফারেন্স দেখবো, আর বাচ্চাটার হাইট নেবো আর ওয়েট নেবো। এটা খেয়াল রাখবো রে ভাই, তোমাদের কাছে সুনির বন্ধু অনুরোধ, হাইট নেবো আর ওয়েট নেবো, হাইট আর ওয়েট নিয়ে আমরা তার জেড স্কোর বার করবো। বার করার পরে যদি -3 এগেইনস্ট থাকে, কম থাকে, তখন আমরা মনে করবো এটা সেম আছে। এই সেম যদি থাকে, সেমকে 2 ভাগে ভাগ করবো, একটা হলো কমপ্লিকেটেড সেম, একটা আনকমপ্লিকেটেড সেম। এটা কিভাবে করবো? ওকে অফার্ড ফুড, খাবার দাবার পরে যদি সব খাবার সে খেয়ে ফেলতে পারে, তখন সেটাকে বলবো আমরা আনকমপ্লিকেটেড সেম। তখন আমরা তাদেরকে, মাকে, বাবাকে, ফ্যামিলিকে আমরা বুঝাবো যে আপনাকে একে এরকম ডাল, চাল, তৈল, মাছ, মাংস, কলিজা, চিকেন, মুরগি, যা যেখানে সংগ্রহ করতে পারে, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, এগুলা দিয়ে, শাকসবজি দিয়ে ওকে আমি বারবার করে খিচুড়ি রান্না করে বারবার করে খেতে দেবো। এটা হলো খাওয়া। 2 নম্বরে কি করবো? তার ওই নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকে, মিনারেলস যখন জিঙ্ক, ফলিক অ্যাসিড, তারপরে হলো যে ভিটামিন এ, তারপর আয়রন, এগুলা রিপ্লেসমেন্ট দেবো। আর ডিওয়ার্মিং যদি করা না থাকে, তাকে ডিওয়ার্মিং। এই হচ্ছে তোমার আনকমপ্লিকেটেড সেমের ম্যানেজমেন্ট। আর
যদি এদের কিন্তু হাইপোথার্মিয়া থাকে, এগুলোর কথা বলতে হবে যে বাচ্চাকে ভালো করে কাপড় চোপড় পরাই রাখবেন, বাচ্চাকে বারবার করে খাওয়াবেন এগুলো। আর যদি খাওয়া খাইতে না পারে তাহলে যে অপার ফুড দিলাম সেটা খেতে পারলো না পারলে তখন কি তার কি কি সমস্যা হতে পারে? তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তার হাইপোথার্মিয়া হতে পারে, তার ডিহাইড্রেশন হতে পারে, তার ডিজিটাল ইলেক্ট্রোলাইটেমিয়া হতে পারে, তার সেপ্টিসেমিয়া হতে পারে, তার এনিমিয়া হতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকতে পারে, মাইক্রোনিউট্রিয়েন্টস, হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোমিনারেলস ডিফিসিয়েন্সি থাকতে পারে। তাহলে আমরা এগুলাকে একে একে চিকিৎসা করব, যেটাকে আমরা বলি 10 স্টেপস ম্যানেজমেন্ট। তাহলে বাচ্চাটা যখন আমার কাছে আসবে তাহলে আমি তাকে কি করব? তার গ্লুকোজটা দেখবো, তার টেম্পারেচারটা দেখবো, তাহলে তার ডিহাইড্রেশনটা অ্যাসেস করব। আর বাচ্চা সেপ্টিসেমিয়াতে আছে কি সেপ্টিসেমিয়াতে নাই, আমরা এগুলা দেখব। এখন দেখো ডিহাইড্রেশন হাইপোগ্লাইসেমিয়াটা আমরা কিভাবে গ্লুকোজ তখন অ্যাসেস করব? গ্লুকোজ অ্যাসেসমেন্টে যদি তার গ্লুকোজ অ্যাসেসমেন্টে তার যদি 3 মিলিমোলার কম থাকে অথবা 54 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকে তখন সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এটাকে আমি কিভাবে চিকিৎসা করি? বাচ্চাটা যদি কনসাস থাকে, বাচ্চাটা যদি কনসাস থাকে তাহলে আমরা তাকে গ্লুকোজের পানি, গ্লুকোজের 10% গ্লুকোজের পানি অথবা ওই চিনির পানি একটা 1 আউন্সের ভিতরে 5 গ্রাম গোলাইয়া তাকে আমরা বারবার করে খেতে দেব। এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা। 50 ml bolus of 10% গ্লুকোজ অর গ্লুকোজ সলিউশন, এটা আমরা তাকে খেতে যদি পারে, কনসাস যদি তারা দেব। আর সাথে তাদের কি ওই খাবার দেব, খাবার দিতে কি দেব? F75, F100, এই কথাগুলো মনে আছে কিছু? দেখো F70 মানে ফিডিং 70 মানে আমরা তাদের যে খাবারটা দেব তার খাবারটা ওই পাতলা হালকা হওয়া লাগে, কারণ সে টলারেট করতে পারে না। F100 এখনই তার 100 ml এ 75 ক্যালোরি, এটা হচ্ছে F75। আর 100 ml এ 100 ক্যালোরি যদি হয় তাহলে F100 বলে। তাহলে F75 দিয়ে আমরা আস্তে আস্তে তাকে ওই দিন, আর যদি কনসাস হয় সে যদি খেতে পারে, আর যদি সে খেতে না পারে আনকনসাস হয় তাহলে তাকে প্যারেন্টাল ফ্লুইড দেব। এটা কি? 10% গ্লুকোজ 5 ml পার কেজি করে বোলাস দেব, আর সাথে ওই নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে তাকে ওই F75 দেব মিল, অথবা সাথে তোমার ওই যে গ্লুকোজ দিতে পারে, ওই যে মানে চিনির পানি দিয়ে গ্লুকোজ মিশাইয়া সেটা টিউব দিয়ে নেজোগ্যাস্ট্রিক টিউব দিতে পারে। আর মাকে বলবো যে বাচ্চাকে গরম রাখেন, আর আমি আর কি বলবো, আর তাকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, কারণ দিস বেবি ইজ মোর প্রোন টু ডেভেলপ ইনফেকশন। এই হলো হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট। হাইপোথার্মিয়া কি? তো সে যদি ঠান্ডা থাকে তাহলে তাকে কাপড় দিয়ে মোড়াতে হবে, গরম কাপড় দিয়ে মোড়াতে হবে, মাথায় ক্যাপ দিতে হবে, হাতে হাত তুলে দিতে হবে বিশেষ করে। আর কোন যদি ফ্যান চলে ফ্যান চলাটা বন্ধ করে দিতে হবে এরকম করে। আর বাচ্চা যদি ইয়া হয় মায়ের অথবা বাবার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট দিয়ে দিতে পারে, স্কিন টু স্কিন দিলে মায়ের টেম্পারেচার দিয়ে দেবে, অথবা রেডিয়েন্ট হিটার আছে, রেডিয়েন্ট হিটার দিয়ে আর দরজা জানালা সবগুলা বন্ধ করে দেব, আর রুম হিটার দিয়ে অথবা রুমটা গরম করে দেবো। তাহলে দেখো কিভাবে করতে পারে? বাচ্চাকে কাপড় দিয়ে জড়াবো, মাথা ক্যাপ দিব, হাতে হাত মুজে দেবো, পায়ে মুজে দেবো, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেবো, আর ফ্যান থাকলে ফ্যান বন্ধ করবো, এসি থাকলে এসি বন্ধ করে দেবো, রুম হিটার দিয়ে থাকলে রুম দিয়ে গরম করে দেবো। আর সেগুলো যদি অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, রেডিয়েন্ট হিটার দিয়ে আমরা রুম গরম করতে পারি, বাচ্চাকে গরম করতে পারি। আর এতগুলো যদি না থাকে তাহলে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট টু দা ফাদার মাদার এক্সেট্রা, ওদের স্কিন দিয়ে উপর দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিতে। এই হচ্ছে তোমার। আর আস্তে আস্তে ওই ফিডিং হলো কি কশাস ফিডিংটা কি? ওই আস্তে আস্তে F75 দিয়ে খাওয়াবো। যে দেখবো যে সে যদি ইডেমা যদি থাকে তার 24 ঘন্টার ভিতরে যাতে 100 ml এর বেশি যদি ফ্লুইড না যায় সেই হিসেবে করে দুধ বানাইয়া আমরা F75 আস্তে আস্তে খেতে দেবো। এটা 7 দিন খাওয়ার পরে বাচ্চা যখন রিকভারিতে আসবে
যখন সে আসবে তখন সে আস্তে 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 রিকভারিতে যাবে, তখন আমরা তাকে F100 দিয়ে তাকে চিকিৎসা। তাহলে এই হলো 2 নম্বর প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। 3 নম্বর আসা প্রিভেনশন অফ ডিহাইড্রেশন। প্রিভেনশন অফ ডিহাইড্রেশন কে তুমি কি করবে দেখো। প্রিভেনশন অফ ডিহাইড্রেশনের জন্য প্রথমে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই যে এটা ম্যালনিউট্রিশন আছে কি, এই ম্যালনিউট্রিশনে তার ডিহাইড্রেশন আছে কি নাই। তো এই ম্যালনিউট্রিশনের ডিহাইড্রেশনটা বোঝার জন্য প্রথমে যে 12 ঘন্টার ভিতরে সে প্রস্রাব করছে কিনা, 1। 2 নম্বর হচ্ছে যে কি সে তার যদি কন্টিনিউয়াস লুজ মোশন থাকে তাহলে আমরা ধরে নেব দ্যাট বেবি ইজ সাফারিং ফ্রম ডিহাইড্রেশন। আর এমনি ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে কি করতে পারে, একটা পালস দেখতে পারে, যদি লো ভলিউম পালস যদি থাকে, তার ক্যাপিলারি রিফিল টাইম যদি তোমার ওই যে 3 সেকেন্ডের বেশি হয় তাহলে বুঝতে হবে যে কি পেশেন্টের হাইপোভলিমিয়া আছে, পেশেন্ট শকের দিকে যাইতেছে। তারপর হাইপোটেনশন যদি থাকে সেগুলো আমরা দেখে না। তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই ডিহাইড্রেশন ইন কেস অফ ম্যালনিউট্রিশন। কারণ ম্যারাসমাস যদি হয় তাহলে তোমার ডিহাইড্রেশন বাচ্চা ডিহাইড্রেটেড হয়েছে। আর কোয়াশের পর যদি থাকে বাচ্চার তো সোয়েলিং থাকে, তখন বোঝা যায় না যে তার কোনো ডিহাইড্রেশন আছে কিনা। তো সেই জন্য ওই ইনডাইরেক্ট বেসিস, একটা হচ্ছে যে 12 ঘন্টার ভিতরে প্রস্রাব করছে কিনা, আর যদি বাচ্চা যদি অনগোয়িং ডিহাইড্রেশনের থাকে, তোমার যে পাতলা পায়খানা থাকে, লুজ মোশনে থাকে, ডায়রিয়া যদি থাকে, তখন আমরা সাসপেক্ট করবো দিস বেবি ইজ সাফারিং ফ্রম ডিহাইড্রেশন। আর সাথে ওরকম হতে পারে যদি শক যদি থাকে তাহলে ক্যাপিলারি রিফিল টাইম 3 সেকেন্ডের বেশি, পালস র্যাপিড এন্ড থ্রেডি, কোল্ড ক্ল্যাব এক্সট্রিমিটি, হাইপোটেনশন, এগুলো যদি থাকে তাহলে তখন আমরা সাসপেক্ট করবো দিস বেবি ইজ সাফারিং ফ্রম হাইপোভলিউমিক শক। তাহলে তাকে আমরা ফার্স্টে কি করবো, তাহলে ওয়াটারে ডায়রিয়া যদি থাকে তাহলে এই ম্যালনিউট্রিশনের বাচ্চাদেরকে আমরা রিহাইড্রেশন করতে হবে। যে সলিউশনটা দেওয়া এগুলো কিন্তু প্যারেন্টাল ফ্লুইড দেওয়া যায় না, খেয়াল রাখবে, নো প্যারেন্টাল ফ্লুইড, এটা কিন্তু খেয়াল রাখবে রে ভাই। একেবারে শকে যদি না থাকে, শক ছাড়া প্যারেন্টাল ফ্লুইড দেওয়া যাবে না। শক বুঝা কিভাবে, ওই যেগুলো বলছিলাম ক্যাপিলারি রিফিল টাইম, কোল্ড ক্লেমি স্কিন, র্যাপিড থ্রেডি পালস, তাহলে তুমি শুধু দিতে পারবা শকের ম্যালনিউট্রিশন ম্যানেজমেন্ট আলাদা, আমি পরে আরেকদিন আলাপ করবো। আজকে এটা শোনো যে ডিহাইড্রেশন ইন ম্যালনিউট্রিশনের ম্যানেজমেন্ট করতে রিসোমল নাম শুনছো নি, রিসোমল রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন 5 to 10 ml পার কেজি তুমি টিউব দিয়ে দিবা। আর এটা বাড়াইতে হয় কিভাবে, নিউ সলিউশন, নিউ ওয়ারেস আছে, এই নিউ ওয়ারেস কে 2 লিটারের ভিতরে দিতে হয়। 2 লিটারের ভিতরে দিয়ে সেটার ভিতরে 40 মিলি ইকুইভ্যালেন্ট পটাশিয়াম দিতে হয়, আর 50 গ্রাম সুগার দিয়ে তখন এটাকে রিসোমল সলিউশন বলে। এই রিসোমল সলিউশন দিয়ে তোমাকে এটাকে করতে হয়, এটাকে রিহাইড্রেশন করতে হয়। 5 to 10 ml পার কেজি পার আওয়ার, 5 to 10 ml পার কেজি পার আওয়ার, এরকম করে ধীরে ধীরে আস্তে আস্তে দিয়ে দিন। প্রথম 2 ঘন্টা 5 ml পার কেজি তুমি ডিহাইড্রেশন কারেকশন করবা। এরপরে অল্টারনেট আওয়ার, 1 ঘন্টাতে তুমি দুধ খাওয়াবা, ওই যে F75 বলছি, F75, আর 1 ঘন্টাতে তোমার ওই ফ্লুইড দিবা 5 ml পার কেজি, 5 to 10 ml পার কেজি ফ্লুইড দিবা, ফ্লুইড রিসোমল রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন। সেটা দিয়ে আস্তে আস্তে তোমাকে করবে। তো অ্যাসেস করতে হবে সে প্রস্রাব করছে কিনা, তার পালস ভলিউমটা বাড়তেছে কিনা, তার পায়খানার পরিমাণ কেমন হচ্ছে। পায়খানার পরিমাণ যদি বাড়ে তাহলে মনে করবো আরো বেশি ডিহাইড্রেটেড হয়ে গেছে, আর যদি পায়খানার পরিমাণ ধীরে ধীরে কমে তখন গেল, তাহলে এইগুলা দিয়ে তোমাকে অ্যাসেস করতে হবে। দিস ভেরি ডিফিকাল্ট, এগুলো ভালো করে ফরক করে দেখে ভালো করে পড়বা, ঠিক আছে, দেখে ভালো করে পড়বা ডিহাইড্রেশনের চিকিৎসা কিভাবে করতে হয়। রিসোমল কথাটা খেয়াল রাখা লাগবে। 2 লিটার পানির সাথে একটা নিউ সলিউশন, নিউ ওয়ারেস বলে, সেই নিউ ওয়ারেস গুলো একটা হয়, সেটা 40 মিলি ইকুইভ্যালেন্ট পটাশিয়াম দিতে হয়,
আর 50 গ্রাম সুগার মিশাইয়া তখন তাকে ওই 5 ml পার কেজি হাফ এন আওয়ার পর পর করে খাওয়ার টিউব দিয়ে দেওয়া লাগবে। আর এর পর যাইয়া অল্টারনেট আওয়ারে দেওয়া লাগবে। অল্টারনেট আওয়ারে তোমাকে F75 আর রিসোমল দিয়ে দিয়ে ডিহাইড্রেশন করতে আস্তে 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 আস্তে। তারপরে সেখানে ডিস ইলেকট্রোলাইট নিয়ে যদি থাকে তাহলে ইলেকট্রোলাইট অ্যাসেস করতে হবে। ইলেকট্রোলাইট পটাশিয়াম সোডিয়াম কত আছে দেখে সেগুলাকে আস্তে আস্তে ওই লো সোডিয়াম ডিহাইড্রেশন ফ্লুইড দিয়ে রিসোমল দিয়ে আস্তে আস্তে যদি তখন যদি পটাশিয়াম যদি বেশি সোডিয়াম যদি বেশি কমে যায় তাহলে তখন ওই যে নর্মাল ওয়াটার যে আমাদের 2 লিটার ওয়াটার দিচ্ছি সেটা কমাই দিতে হবে। আর যদি বেশি হয় তখন এটাকে আরো পাতলা করে দিতে হবে। এগুলো নিয়ম আছে এইভাবে করতে হবে। আর ইনফেকশন প্রিভেনশন অফ ইনফেকশন কি করবা? প্রিভেনশন অফ ইনফেকশনের জন্য ওরালি যদি চেক খেতে পারে তাহলে অ্যামোক্সিসিলিন দিবে অথবা কোপ্রাইমাক্সোজোল দিবে। আর যদি সেটা যদি খুব সিভিয়ারলি ইল হয় তাহলে প্যারেন্টাল দিতে হইব। সেখানে অ্যামোক্সিসিলিন আর জান্ডামাইসিন এভাবে দিবে। আর এটা যদি 48 ঘন্টার ভিতরে সে না হয় তাহলে খেয়াল করতে হবে যে বাচ্চার কোনো এই সেপ্টিসেমিয়া থেকে কোনো মেনিনজাইটিস হয়ে গেল কিনা বা অন্য কিছু হয় না, যে এই জিনিসগুলো তোমাকে খুব খেয়াল রাখতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য তোমাকে আস্তে আস্তে ভিটামিন এ, মাল্টিভিটামিনস, ফলিক অ্যাসিড, জিঙ্ক, কপার, আয়রন এগুলোকে তোমাকে সাপ্লিমেন্ট করতে হবে। আর 7 নম্বর ম্যানেজমেন্ট হচ্ছে যে স্টার্ট ফিডিং কশাসলি। ওই স্টার্ট ফিডিং কশাসলি যেটা বললাম F75 দেওয়া লাগবে। কারণ হচ্ছে কি আর্লিয়েস্ট যে ফার্স্ট স্টেবিলাইজেশন স্টেজ বলে, এই স্টেবিলাইজেশন স্টেজে বাচ্চা বেশি কনসেন্ট্রেটেড হাই ক্যালোরি দুধ টলারেট করতে পারে না, সেজন্য তাকে লো ক্যালোরি মিল্ক দিতে হয়। সেই জন্য তাকে লো ক্যালোরি মিল্ক মানে F75 দিতে হয়। এবার ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াইতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কশাস ফিডিং। আর তার সাথে যদি তার এখন আস্তে আস্তে যদি তারও রিহেবিলিটেশন করতে দেয় 1 সপ্তাহ পরে যখন হবে তখন তাকে F100 দেওয়া লাগবে, F100। আর এর সাথে যদি এই বাচ্চা যদি অন্যান্য অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, তারও ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে তাহলে ভিটামিন এ দিবা। ডার্মাটোসিস থাকলে ডার্মাটোসিসের চিকিৎসা করবে। হেলমিনথিয়াসিস থাকলে ডায়রিয়া থাকলে ডায়রিয়ার চিকিৎসা, ডিসিডিটি চিকিৎসা। আর এরকম বাচ্চাদের টিউবারকুলোসিস আছে কিনা এগুলা দেখতে হয়। ঠিক আছে, এইভাবে আমরা এই বাচ্চাগুলোকে আমরা আস্তে আস্তে চিকিৎসা করব। এই কথাগুলা আমি আবার আগামী ক্লাসে আবার এখান থেকে শুরু করব। তোমরা একটু পড়ে আসবা, আপনারা পড়ে আসবা। এখানে অল্প একটু আলাপ করে আমরা তখন নিউনেটাল INCI এর নিউনেটালের যে পড়াটা আছে সেই পড়াটা নিয়ে আমরা আলাপ করব। ঠিক আছে, INCI এর নিউনেটাল। তোমাদের এরপরে ক্লাস আছে নাকি? জি স্যার। কোন স্যারের ক্লাস? শাহাদাত স্যারের ক্লাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে শাহাদাত স্যারের ক্লাস হোক। আমরা এখানে থামলাম। আর তোমরা এই যে শক ইন সিভিয়ারলি ম্যালনিউট্রিটেড চিলড্রেন, সিভিয়ার এডিমিয়া কিভাবে চিকিৎসা করবা এগুলো নিয়ে আমি আবার আলাপ করব। তোমরা একটু পড়ে আসবা। ঠিক আছে, দেখো এগুলো একটু এগুলা পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসে, রিটেনে আসে, বুঝছো? এগুলা দেখবা, এগুলা দেখবা জেড স্কোর কেমনে বার করতে হয় এগুলা পড়ে আসবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে এগুলো আলাপ করব। আর সাথে ওই আমরা মেনলি নিওনেটোলজির ওই চ্যাপ্টার 3 INCI এর চ্যাপ্টার 3 নিওনেটোলজি, সেই নিওনেটোলজি তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। তারপর INCI এর মধ্যে আমরা কিভাবে নিওনেটকে আমরা অ্যাসেস করব, চিকিৎসা করব, এই জিনিসগুলো আমরা আবার আলাপ করব। ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ তোমাদেরকে। আর তোমাদের Thank কাছে you, একটা sir. জিনিস স্বনির্বন্ধ অনুরোধ, কোনটা ওই আমাকে যদি ভালো রাখতে চাও তাহলে তোমরা আল্লাহর রাস্তে একটু লেখাপড়া করো। ঠিক আছে? আর তোমাদের জি স্যার। আকবর স্যারকে তো এনে দিলাম। আকবর স্যারের ক্লাস হয়েছে? না স্যার, এখনো হয় নাই। হবে, আকবর স্যার ক্লাস দিবে। আকবর স্যার কথা হচ্ছে আকবর স্যারের সাথে। ঠিক আছে?
হ্যাঁ, তাহলে জি ভালো স্যার। করে পড়ো। আর তোমাদের কোথাও কোনো ডিফিকাল্টিস আছে কিনা আমার সাথে শেয়ার করতে পারো। কোথাও কোনো যে কেউ কোথাও কোথাও কোনোখান দিয়ে পড়ানোর ব্যাপারে, কোনোখান দিয়ে ইয়া করার পড়াবে আলাপের ব্যাপারে, সেটা পেডিয়াট্রিক্স হতে পারে অথবা যে কোনো সাবজেক্ট, আইএনটি থেকে আরম্ভ করে আইএনটি থেকে আরম্ভ করে অর্থোপেডিক্স থেকে আরম্ভ করে তারপরে দিয়ে তোমার জেনারেল সার্জারি থেকে আরম্ভ করে, হ্যাঁ, মেডিসিন থেকে আরম্ভ করে যেখানে তোমার ইচ্ছা সেখানে আলাপ করতে পারো। কোথাও কোনো সাজেশন আছে কিনা ফর দ্য বেটারমেন্ট অফ ইউ অল? কোনো স্যার সাজেশন আমাদের আছে? ইএনটি ক্লাস কি হবে? ইএনটি ক্লাস, ইএনটি স্যার ক্লাস ইএনটি হয় এর না? অফিসের ক্লাস তো আর নেয় না তো। তো এতক্ষণে বসে থাকলে হবে না। আমি এখন কথা বলবো। ঈদের পরে আর নেয় নাই স্যার, কোরবানি ঈদের পরে। আচ্ছা, এখন কি শুনো, আমার কাছে এখন একটু কথা বলো। এখন কি উনি ক্লাস নিতে বললে ক্লাস নিবে? এখন তুমি আমাকে বলো দেখি, তোমরা কি এদিকে পড়া শেষ করবে না ইএনটিটা শুরু করবে? এখন কি রফিক সাহেবকে বলবো ক্লাস নিতে? এই মনিটর বলো, কথা বলো, তুমি এগুলো সবার সাথে আলাপ করো না কেন? এখন কি ইএনটি ক্লাস নিতে বলবো না পরে? স্যার এখন নিলেই ভালো হয় স্যার, আস্তে আস্তে হয়ে যাবে সব কমপ্লিট। হ্যাঁ বলো, হ্যাঁ মনিটর বলো, এখন কি ক্লাস নিতে বলবো? রফিক সাহেব ইয়েদের কি কি পড়াইছে, ঈদের আগে কি পড়াইছে? স্যার ইয়ার শেষ করছে। আচ্ছা টোন শুরু করছে। আমি বলি তোমার শোনো, আমার সাথে রফিক স্যারের সাথে চুক্তি হয়েছে। এটা হচ্ছে কি, রফিক স্যার তোমাদেরকে তোমাদের ইএনটি পুরাটা পড়াই দিবে। খুশি আছো না খুশি নেই? স্যার খুশি স্যার। জি স্যার। খুশি আছো? তাহলে তোমরা ইয়া নিয়ে চিন্তা করো না। তোমার যে ইয়া নিয়ে ওই যে তোমার যে ইএনটি স্যার পড়া দিবে। তবে আর এখন কি পড়াবে? আমি কি এখন বলবো যে স্যারকে পড়াতে বলবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা শোনো, তোমরা কিন্তু ওই ধারণ করে করে দেখো, ওই যে তোমাদেরকে যে আজকে যেভাবে পড়া হইতেছে, তোমরা মেডিসিন মেডিসিন গ্রুপ করো, সার্জারি গ্রুপ করো, গাইনি গ্রুপ করো, ঠিক আছে? গ্রুপ করে তোমরা ওইভাবে পড়ো। মানে তুমি দেখো মেডিসিনের যে কার্ড কি কি আছে, তার সিলেবাস কি কি আছে, পড়া কি কি হইতেছে, বাকি কিছু আছে কিনা তোমরা সবাই আলাপ করো। আলাপ করে আমাকে বললে সেখান থেকে আমি টিচার বানিয়ে পড়াই দেবো। আর তোমার ওই যে ইয়েটা সার্জারি ওইরকম। আর আকবর স্যারের সাথে কথা হচ্ছে, আকবর স্যার ক্লাস নেবে। এখন খুশি তো না খুশি নাই? স্যার খুশি স্যার। জি স্যার খুশি। আচ্ছা, খুশি হলে খালি হতো না, একটা পড়ি আল্লাহর রাস্তে। তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা যে আজকে রাতে ছিল 69 বুঝলেন, তো বাকিগুলো তো নাই। তোমাদের তো অনেক ডিফল্টার আছে, তাই না? সবাইকে বলবো ক্লাস করার জন্য, কারণ আমি বুঝলেন এগুলো অনেক রিকোয়েস্ট করে করে আনতে হয় বুঝছেন। কোভিড কয়, অমুক কয়, তমুক কয়, নানা অজুহাত। বাঙালি জাত বুঝছো না, খালি অজুহাত দেখায় বুঝছেন। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা সবাইকে বলবা সবাই যেন ভালো করে লেখাপড়া করে। আর বেতন টেতন দিছো নি তোমরা? বেতন 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 দিছো নি? বেতনটা দিয়ে দাও না। বেতনটা দিয়ে দিলে আমার একটু ইজি হয় আর কি। ওদেরকে টাকা টুকা দিতে হয় তো, ওই স্যারদেরকে টাকা দিতে হবে, ওই যে আলম স্যারকে টাকা দিতে হবে, রফিক স্যারকে টাকা দিতে হবে, যে স্যারগুলো আছে সারা ক্লাস করতে, সব স্যারকে টাকা দিতে হবে। তো টাকা তো হসপিটালের তোমাদের বেতন থেকে দিই, তো তোমাদের বেতন তো 5-6 মাস পর্যন্ত দেওয়া নাই, 8 মাস পর্যন্ত দেওয়া নাই। তাহলে তো আটকে গেছে কি? আমরা পুরো টাকাগুলো দিবেনি, বেতনটা দিবেনি। তোমাদেরকে ইয়ে দিছি, তোমাদেরকে ওই বিকাশ দিছি, ওই বিকাশে তোমরা টাকা দিয়ে দিতে পারবা। তোমাদের টাকা লস হবে না। তোমরা যেভাবে দাও তোমাদের টাকা লস হবে না। তোমরা বিকাশ করে টাকা পাঠাই দেবো। স্যার আমাদেরকে কিছু টাকা করবেন না, না হেল্প না না, করবে না কোনো স্যার? সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো পড়া।
তোমরা হেঁটে না বলে তোমরা খালি টাকা কামাও, হামাকা কামাও। টাকা কমানো হবে না, কামানো হবে না, হবে না, হবে না। আর যদি টাকা কমানো হয় তাহলে তুমি দিলেও অসুবিধা নাই, তোমার এখান থেকে কাটা যাবে। এখানে তো ওই তুমি দিছো বলি তোমারটা কমানো হবে না, আর এটা তো না, একটা জেনারেলাইজ রুল হবে। যদি সরকারও করে জেনারেলাইজ রুল করবে, রুল করলে তুমি হিসেবে তোর টাকা কাটতে দেবে, তোর টাকা কেউ মাইরে খাইবে, কেউ মাইরে খাইবে। কথা হচ্ছে না। আমরা কথা হচ্ছে সরকারের সাথে, সরকার প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে কনসার্ন না, বলছে তোমরা তোমাদের স্টুডেন্টকে তোমরা ম্যানেজ করবে, তোমাদের স্টুডেন্ট তোমাদের টাকা দেবে। তোমরা যদি কি টাকা নিবে না বিনা পয়সা করবে, এটা তোমরা জানো। এই হিসেবে হচ্ছে তো বিনা পয়সা করবি নি, করবে না।